নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রাম খাবারের সন্ধানে ঝাড়গ্রামের গড় শালবনির বিকাশ ভারতী এলাকার রাজ্য সড়কে দাপিয়ে বেড়ালো দলছুট নাতাল। এলাকায় যানজট। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুর ব্লক জুড়ে সন্ধ্যায় হলো বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির কারণে বড়বাজার এলাকায় 1 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। নয়াগ্রাম খড়িকা মাথানি হাই স্কুল বুথের বিজেপির প্রাক্তন বুথ সভাপতির মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানালেন নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি। ঝাড়গ্রাম নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে ঝাড়গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। ঝাড়গ্রাম ঠাকুরথানা গ্রামে বাড়ির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রামের জিতুসোল গ্রামে হাতির হানায় ভাঙল 2 বাড়ির একাংশ ও একটি বাড়ির দরজা। ক্ষতিপূরণের দাবি গ্রামবাসীদের। গোপীবল্লভপুর 1 নম্বর। ঝাড়গ্রাম থেকে বাড়ি ফেরার পথে গোপীবল্লভপুরের বটতলা চকের রাস্তায় হঠাৎ করে কুকুর চলে আসায় বাইক থেকে পড়ে জখম এক। মেদিনীপুর গাছগুলি বিপজ্জনক হয়ে গিয়েছিল বলে অনুমতি দিয়েছিলাম, তবে বন দপ্তরের অনুমতি নিতে বলেছিলাম, মেদিনীপুরে বললেন কাউন্সিলর। ওয়েস্ট বেঙ্গল গতকালের পর আজও হাজিরা দিলেন না অনুব্রত। আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসের চিঠি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু শুনানি। পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হোক, মন্তব্য অভিষেকের। সিন্ধু জল চুক্তি নিয়ে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর, পাল্টা দিল ভারতও। রবিবারও অনুব্রত মণ্ডলের পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে তার আইনজীবী ও ঘনিষ্ঠ বন্ধু। কর্ণাটকের বেলগাভিতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। লেনিন সরণিতে ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 2। গুলির জবাব গোলার মাধ্যমেই দেবে মোদী সরকার, অমিত শাহ। সোদপুরে বৃদ্ধ দাম্পত্যের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য। দল ও পরিবার থেকে বহিষ্কারের পর বাবা মাকে নিয়ে বিশেষ পোস্ট লালুপুত্র তেজ প্রতাপের। ট্রেনের ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেপ্তার, চাঞ্চল্য। ভবানীপুরে অপহৃত সমবায় ব্যাংক কর্তা মুক্তিপণের সূত্র ধরে লোকেশন ট্রাক উদ্ধার যাদবপুরে। অপারেশন সিন্দুর ভেঙে পড়েছে যুদ্ধবিমান, সত্যতা স্বীকার ভারতের শীর্ষ সামরিক কর্তার। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ও উত্তর পূর্বের বহু রাজ্য। আইসক্রিম, সন্দেশ, ম্যাঙ্গো পেস্ট্রি, রসগোল্লা হাঁড়ি, কেক বা জাম্বো রসগোল্লা জামাই ষষ্ঠীর মিষ্টিমুখে। নতুন পুরনো যুগলবন্দি। 14টি যুদ্ধজাহাজ সাবমেরিনের তথ্য পাচার করেছে ধৃত ইঞ্জিনিয়ার। সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ। একই ছাদের তলায় ডাক্তার দেখানো, টেস্ট ওষুধ সংগ্রহ, রোগী ভোগান্তি কমাতে রাজ্য জুড়ে চালু হতে চলেছে স্মার্ট আউটডোর। ফোন স্মার্ট হয়েছে, ঘড়িও হয়েছে স্মার্ট, সুতরাং স্বাস্থ্যক্ষেত্রেই বা পিছিয়ে থাকবে কেন? এবার রাজ্য জুড়ে তৈরি হতে চলেছে স্মার্ট আউটডোর, বা সরকারি পরিভাষায় স্মার্ট ওপিডি। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। 14টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনে তথ্য পাচার করেছে ধৃত ইঞ্জিনিয়ার। সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ। থানে পাকিস্তানের হয়ে চোরবৃত্তির অভিযোগে জুনিয়র ইঞ্জিনিয়ার রবি বর্মাকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। তাকে জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে ভারতীয় নৌসেনার অন্তত 14টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গোপনীয় তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছিল রবি। এর মধ্যে রয়েছে টেকনিক্যাল ড্রয়িং, যুদ্ধজাহাজের পরিচালনা ও কার্যকারিতা, নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রবির বাড়ি মহারাষ্ট্রের থানের কালওয়ার আতকনেশ্বর নগরে। মুম্বাইয়ের একটি বেসরকারি সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল সে। ওই সংস্থা গুরুত্বপূর্ণ জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করত। সেই সূত্রেই নৌসেনার ওই জাহাজগুলিতে রবির যাতায়াত ছিল। 2024 সালে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মহিলা পরিচয়ে একাধিক পাক গোয়েন্দা রবির সঙ্গে যোগাযোগ করে প্রথমে পড়াশোনা সংক্রান্ত কাজে সাহায্যের জন্য যুদ্ধজাহাজের তথ্য চাইত তারা। পরে রবিকে প্রেমের ফাঁদে ফেলে পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভরা তাদের কথা মতো প্রতিরক্ষা সংক্রান্ত বহু তথ্য পাঠিয়ে দিয়েছিল ধৃত ইঞ্জিনিয়ার। মহারাষ্ট্র এটিএসের তদন্তকারীদের দাবি, সংস্থার হয়ে প্রায় জাহাজগুলিতে যেতে হতো এবং প্রযুক্তিবিদকে ভেতরে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ছিল না। তা সত্ত্বেও জাহাজের অভ্যন্তরীণ নকশা ও প্রযুক্তিগত খুঁটিনাটি হাতে এঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক গোয়েন্দাদের কাছে পাঠাতো সে। রবি মনে করত সমস্ত তথ্য তার প্রেমিকার কাছেই যাচ্ছে। শুক্রবার ধৃতকে থানা আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ছেলে গ্রেপ্তার হওয়ায় ভেঙে পড়েছেন রবির মা রেখা দেবী। এই পরিস্থিতির জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করেছেন তিনি। বলেন, ও আমার একমাত্র সম্বল, ওর কোনো দোষ নেই। ফেসবুকে একজনের সঙ্গে কথা বলতে দেখতাম, ওই মহিলাই রবিকে ফাঁসিয়েছে। রেখা দেবী আরও জানান, সোশ্যাল মিডিয়ায় কয়েকজন খারাপ মহিলার খপ্পরে পড়েছে বলে জানিয়েছিল রবি। তাদের থেকে বাঁচতে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার কথাও ভাবছিল ছেলে। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ও উত্তর পূর্বের বহু রাজ্য। বেঙ্গালুরু গত 48 ঘন্টা ধরে দেশের নানা প্রান্তে লাগাতার বৃষ্টি, কার্যত বিপর্যস্ত দক্ষিণ ও উত্তর পূর্বের বহু রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, অসম, অরুণাচল, মেঘালয়, মিজোরাম সহ কর্ণাটক ও কেরলে প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অন্তত হাজারখানেক মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রবল বৃষ্টি ও ধসের জেরে উত্তর পূর্ব ভারতের 5 রাজ্যে অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে অসমে 9 জনের প্রাণ গিয়েছে। বন্যার জলে রাজ্যের কামরূপ, কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাটে অন্তত 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত। অন্যদিকে অরুণাচল প্রদেশে 9 জনের মৃত্যু হয়েছে। বন্যার কোপে আপার সুবনশিরি জেলায় দাপোরিজো টাউনে 117টি বাড়ি ভেঙে গিয়েছে।
মিজোরামে 6 জন, মেঘালয়ে 7 জন এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা থেকে একজনের মৃত্যুর খবর এসেছে। নাগাল্যান্ডে ধসের জেরে বেশ কয়েকটি হোটেল ভেঙে পড়ে মনে করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে থাকতে পারেন। দক্ষিণের কর্ণাটক এবং কেরলেও দুর্যোগের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় শুক্রবার 5 জনের মৃত্যুর খবর মিলেছিল। শনিবারও পরিস্থিতি অন্তত খারাপ। মধুবনী নদী সংলগ্ন রাস্তা প্লাবিত হওয়ার জেরে বিভিন্ন বাড়ি ভেসে গিয়েছে। কোল্লাম, পাঠনমথিতা, ইন্দুক্কি, এর্নাকুলাম, আলাপুঝা, কোঝিকোড়ে, ত্রিশূল, মাল্লাপুরম এবং কোটায়াম জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের নানা জায়গায় প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু শুনানি। ঢাকা, 1 জুন 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয় বাংলাদেশ। গোটা দেশ জুড়েই রাস্তায় নেমে পড়ে লক্ষ লক্ষ মানুষ। গ্রাম থেকে শহর অবরুদ্ধ হয়ে যায়। ভাঙচুর, বিক্ষোভ, ধ্বংসলীলা চলতে থাকে। তা নিয়ন্ত্রণ করতে গিয়েই জনতার সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ ও সেনার। মৃত্যু হয় আমজনতার, যার ফলে বিক্ষোভ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাধ্য হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সময়কার পরিস্থিতি নিয়ে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয় মুজিব কন্যার বিরুদ্ধে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই ও আগস্টের ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে হাসিনাকে। শুরু হয়েছে শুনানি। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের প্রাক্তন আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজ-উল ইসলাম জানিয়েছেন, প্রত্যেকটি খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোটা বিচার প্রক্রিয়ার লাইভ সম্প্রচারও করা হচ্ছে। সূত্রের খবর, এই মামলায় হাসিনা দোষী সাব্যস্ত হলে বিপাকে পড়তে পারেন। বাংলাদেশের জুলাই ও আগস্ট মাসের অশান্তির ঘটনায় একটি তথ্য দিয়েছিল রাষ্ট্রসংঘ। তাতে বলা হয়েছিল, ঠিক ওই সময়ে বাংলাদেশে এই অশান্তিকে কেন্দ্র করে 1400 জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর জন্য দায়ী হাসিনার সরকার। সেই কারণেই বাংলাদেশের তরফে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ লাগু করা হয়েছে। এই মামলা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি আওয়ামী লীগের শাসনকালে গুম খুনের ঘটনা ও অপরটি মতিঝিলের শাপলা চত্বরে একটি সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত মামলা। এদিকে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনার সময়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামাত স্বীকৃতি বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। আজ রবিবার বাংলাদেশ হাইকোর্টের সেই রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ রবিবার এই রায় দিয়েছে। শেখ হাসিনার সময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই বান তুলে নেওয়া হয়। তারপর এদিন হাইকোর্টের রায়ও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, যার ফলে বাংলাদেশের নির্বাচনে লড়তে আর বাধা রইল না বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এদিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে, দলটির ক্ষেত্রে আটকে থাকা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে তা বিচারগত ও আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ফিরে আসবো খবরে। পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হোক, মন্তব্য অভিষেকের। পহেলগাঁওতে জঙ্গি হামলায় পাকযোগের প্রমাণ রয়েছে ভারতের কাছে। অপরদিকে পহেলগাঁও হামলার বিরুদ্ধেই অভিযান চালাতে ভারত অপারেশন সিন্দুর করে ভারতের সেই পতাঘাত নিয়ে ও পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশের বিভিন্ন দেশে গিয়েছিল সর্বদলীয় সাংসদের একাধিক দল। তেমনই একটি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সফর করছেন এশিয়ার কয়েকটি দেশে, যার মধ্যে আজ রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের কাছে যা প্রমাণ রয়েছে সেটা সবটাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আপনারা। জঙ্গিদের শেষকৃত্যে হাজির ছিলেন পাকিস্তানি সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। আর কী প্রমাণ বিশ্বকে দেবে ভারত? পাকিস্তান জঙ্গিদের মদদ দেয়, এটাই তার প্রমাণ। আমি এখানে কোনো জ্ঞান দিতে আসিনি। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট এবং সম্মিলিতভাবে লড়াই করতে প্রস্তুত, সেটাই বলতে এসেছি। 22 এপ্রিল পহেলগাঁওতে হামলার পর আমরা অপেক্ষা করেছিলাম পাকিস্তান বোধ হয় এবার জঙ্গিদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে, কিন্তু তারা কিছুই করেনি। তাই ভারত প্রত্যাঘাত করেছে। বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কোনো সাধারণ মানুষের ক্ষতি হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেন্দ্রীয় সরকার যদি পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় বসে, তবে এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলুক, নইলে এই সন্ত্রাসবাদ থামবে না। আমি বিরোধী দলের সাংসদ, আমি মনে করি পাকিস্তানের সঙ্গে অনেক কথা হয়েছে, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। অভিষেক কুয়ালালামপুরে থাকা প্রবাসী ভারতীয়দের বলেন, ভারতে বেড়াতে এলে যদি 7 দিনের ট্যুর হয়, আমি আপনাদের অনুরোধ করব আরও 3 দিন বাড়তি থাকুন। ওই 3 দিন পরিবারের সদস্যদের নিয়ে কাশ্মীরে যান, কাশ্মীরের উন্নতির জন্য যান। এই সব জঙ্গি হামলা চালিয়ে ওরা আমাদের অর্থনীতি ধ্বংস করতে চায়। পাকিস্তান চায় কাশ্মীরের অর্থনীতির ক্ষতি হোক,
তাই আপনাদের বলবো, ভারত এলে কাশ্মীরে কয়েকদিন থেকে সেখানকার অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। এর ফলে উপত্যকার মানুষগুলো উপকৃত হবেন ও পর্যটন ক্ষেত্রে সুবিধা হবে। সিন্ধু জলচুক্তি নিয়ে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর, পাল্টা দিল ভারতও। সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে ভারতের দিকে অভিযোগ তোলা বন্ধ করুক পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা দিয়ে এমনটাই জানালো ভারত। তাজিকিস্তানের দূষণাবেতে রাষ্ট্রসংঘের হিমবাহ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। তাতেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের তরফে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রপতি কীর্তিবর্ধন সিং। সম্মেলনে বক্তব্য রাখতে দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, সিন্ধু চুক্তি স্থগিতের যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা একতরফা এবং বেআইনি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু এবং তার উপনদীগুলির জলবণ্টন করা হয়। এইভাবে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য লক্ষ লক্ষ জীবন বাজি রাখা উচিত নয়। পাকিস্তান এটা মেনে নেবে না। আমরা ভারতকে সীমা অতিক্রম করতে দেব না। যদিও হিমবাহ সংরক্ষণ বিষয়ক সম্মেলন সিন্ধু চুক্তি নিয়ে কিভাবে পাকিস্তান কথা বলল তাতে তীব্র আপত্তি জানান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি বলেন, এই ফোরামের অপব্যবহার করছে পাকিস্তান। ফোরামের সঙ্গে যোগ নেই এমন বিষয়ের উল্লেখ সম্পূর্ণ অযৌক্তিক। এই ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। পাকিস্তানের অবিরত সীমান্ত সন্ত্রাস সিন্ধু চুক্তির নিয়মগুলি কার্যকর করতে বাধা দিচ্ছে। পাকিস্তান নিজেই আসলে চুক্তি লঙ্ঘন করছে। এই বিষয়ে ওদের ভারতকে দোষারোপ করা বন্ধ করা উচিত। পহেলগাঁওতে জঙ্গি হামলার সঙ্গে পাক যোগ রয়েছে, এই তথ্য ইসলামাবাদকে দেয় ভারত। তারপরেও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যার জেরে কূটনৈতিক স্তরে ভারত একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম সিন্ধু চুক্তি স্থগিত রাখা। তারপর থেকে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতারা ভারতকে এই বিষয়ে হুমকি দিচ্ছে, দোষারোপও করতে ছাড়ছে না। সেইভাবেই তাজিকিস্তানে আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সিন্ধু চুক্তি নিয়ে সুর চড়াতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে তোপ দেগে কঠোর জবাব দিয়েছে ভারত। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রবিবারও অনুব্রত মণ্ডলের পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে তার আইনজীবী ও ঘনিষ্ঠ বন্ধু। বোলপুর আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় গতকাল শনিবারের পর আজ রবিবারও হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কিন্তু এদিনও নির্দিষ্ট সময়ে তৃণমূল নেতার পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে আসেন তার অন্তত ঘনিষ্ঠ ভাজন তথা রাজ্য শিক্ষাবন্ধু সেলের সভাপতি দেবব্রত সরকার ওরফে গগন সরকার ও আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। এরপর এসডিপিও অফিস থেকে বেরিয়ে এসে দেবব্রতবাবু সাংবাদিকদের বলেন, অনুব্রত মণ্ডল বাড়িতে আছেন, বিছানায় বিশ্রাম নিচ্ছেন, তিনি অসুস্থ। এরপর বিস্ফোরক অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো ফোন কল করা হয়নি, এআই এর মাধ্যমে করা হয়েছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা ষড়যন্ত্র। দল যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী ও দলের অনুগত সৈনিক। দল যা তদন্ত করবে, দল যা বলছে উনি তাই করেছেন। দলের বাইরে উনি একটা কাজও করবেন না। আইসি যে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, সেটা সরকার দেখছেন, দলের একাংশ যুক্ত থাকতে পারে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কি এদিনও হাজিরা এড়ালেন? এই নিয়ে শুরু হয়েছে চর্চা। সোদপুরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য। বরানগর গতকাল শনিবার রাতে সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, তাদের নাম শেখর সামন্ত বয়স 65 ও মনিকা সামন্ত বয়স 60। ঘোলা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের মানসিক অবসাদ ছিল কিনা তা জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখরবাবু তার স্ত্রীর সঙ্গে ওই বাড়িতে একাই থাকতেন। বেশ কয়েক বছর আগে তাদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় তাদের পরিচিতরা বারবার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি। এরপর রাতেই এক আত্মীয় তাদের বাড়িতে আসেন। ঘর অন্ধকার দেখে তার সন্দেহ হয়। শেষে জানালা দিয়ে লাইট জ্বালিয়ে তাদের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর ঘোলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর নেপথ্যে মানসিক অবসাদ, অশান্তি কিংবা অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।